এসআইআর পর্ব কি মিটে গেছে? অন্তত কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট যেভাবে জানিয়েছে তাতে এসআইআর নিয়ে যে বিতর্কটা চলছিল সেই বিতর্কের অবসান হয়েছে। সর্বোচ্চ ন্যায়ালয় জানিয়ে দিয়েছেন যে এসআইআর বৈধ, সেটা করা হবে গোটা দেশেই। কিন্তু তারপরেও কিছু প্রশ্ন থাকছে। প্রকৃত নাগরিক নির্ধারণ প্রক্রিয়া এর মধ্যে হচ্ছে কিনা, কিংবা যারা এসআইআর এর সূত্রে ট্রাইব্যুনালে গেল বা এখনো যাদের নাগরিকত্ব ঝুলে রয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যারা এসআইআর এ বাদ পড়েছেন তাদের নাগরিকত্ব খারিজ করবার কোনো অধিকার নির্বাচন কমিশনের নেই। সেই তালিকা যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, তারপরে তারা বাছাই করবে, তারা নথি চাইবে। সেই নথি দিয়ে নাগরিক যদি প্রমাণ করতে পারে যে এদেশের তারা বৈধ নাগরিক, তাহলে তারা থাকবেন। অর্থাৎ একই সঙ্গে সুপ্রিম কোর্ট যেটা জানাচ্ছে যে নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাই করবার এখতিয়ার পেতে পারে না। প্রশ্ন সেখানেও, নাগরিকত্ব যাচাই করবার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, কিন্তু গোটা প্রক্রিয়াটা যেভাবে সামনে আসছে তাতে কোথাও মনে হয় না যে এসআইআর আসলে নাগরিকত্ব যাচাই করবার একটা প্রাথমিক ধাপ হিসেবে থেকে গেল, বা গোটা প্রক্রিয়াটা যেভাবে হচ্ছে তাতে এসআইআর প্রক্রিয়া দিয়েই নাগরিকত্ব যাচাইয়ের প্রাথমিক যে বিষয়টা সেটা সম্পূর্ণ হলো। এখান থেকেই তো স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তালিকা যাবে, তারপরে তারা নির্ধারণ করবেন। প্রশ্ন যে তাড়াহুড়োর মধ্যে দিয়ে বা যে প্রক্রিয়া এসআইআর করা হয়েছে তাতে অনেক ভুল ভ্রান্তি হয়েছে। যেমন এই রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অসঙ্গতি, যুক্তিপূর্ণ অসঙ্গতি যেটাকে বলা হচ্ছে, তার ফলে অনেক মানুষের নাম বাদ গেছে। তারা কি করবেন? তাদের ক্ষেত্রে যদি যথার্থ ভূমিকা নিতে না পারে ট্রাইব্যুনাল কিংবা যারা দায়িত্বে রয়েছেন তার কি হবে? এইভাবে নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থায় সেটা খুব ভালো লক্ষণ। অনেকগুলো প্রশ্নের উত্তর এখনো জানা নেই। অর্থাৎ প্রকৃত নাগরিক নির্ধারণের যে প্রক্রিয়া চলছে তা নিয়ে প্রশ্ন থাকছেই। যারা বাদ গেল, এখনো যারা ট্রাইব্যুনালে রয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে, কি করবেন তারা? প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো, তাদের কাছে কি এ বিষয়ে কোনো জবাব আছে, বা তারা কি এই বিষয়টা নিয়ে লড়াইয়ে কিংবা জনমানুষে আলোড়ন তোলবার চেষ্টা করবেন? আমরা জানি না। বিহারে এখনো অনেক মানুষ অনিশ্চয়তার মধ্যে রয়েছে, এই রাজ্যে রয়েছে, গোটা দেশ জুড়ে এরকম অসংখ্য মানুষ। তাদের ভবিষ্যৎ কি? আসুন এই বিষয়টার উপরে একটু আলোকপাত করি। অনেকেই বিষয়টা ছেড়ে দিয়েছেন। কিছুদিন তথাকথিত মূলধারার মিডিয়ায় আলোচনার শীর্ষে ছিল এই বিষয়টা, কিন্তু আলোচনার গভীরে যাওয়া, মানুষের সমস্যাটাকে বোঝা, চেনা, সমাধান কি হতে পারে তার ইঙ্গিত দেওয়ার দায় তথাকথিত মূলধারার মিডিয়া নেয় না। আমরা বারবার এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলব, বুঝতে চাইব। যদি তাতে কিছু মানুষের ভাবনা চিন্তায় কোনো আলোড়ন পড়ে, আমরা শুধু সেটুকুই করতে পারি, বারবার প্রশ্ন তোলাটাই আমাদের কাজ। আসুন, এসআইআরে যাদের নাম বাদ গেছে সেই মানুষগুলোর ভবিষ্যৎ কি? প্রকৃত নাগরিক যাচাইয়ের এই প্রক্রিয়া নিয়ে প্রশ্নটা তাহলে কি উঠে গেল, বা প্রশ্ন করার আর কিছু নেই? যে তালিকার জোরে অনেক অসঙ্গতি আমরা দেখেছি, তার সত্ত্বেও তারা অ্যাপ্রুভড হয়ে গেছে। মানে আমি এর আগেও বলেছিলাম যে এমন এমন নাম রয়েছে যেখানে বাবার নাম কোনো রাস্তার নামে রয়েছে, তারা কিন্তু ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে। তা যে তালিকায় এই ধরনের সাদা চোখে দেখা যায় বা সাধারণভাবেই বোঝা যাচ্ছে যে অসঙ্গতি রয়েছে, তৎসত্ত্বেও যাদের নাম নাগরিকত্ব তালিকায় চলে আসে, সেই তালিকাটা দেখে কারোর নাম বাদ দেওয়া সত্যি কতটা সঙ্গত, কিংবা তা নিয়ে প্রশ্ন থাকে নাকি? আমরা এই প্রশ্নগুলো তুলতে চাইব। ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সমাজকর্মী এবং
এ রাজ্যে এডিআর এর অন্যতম সদস্য ডক্টর উজ্জয়িনী হালিম। আমরা গোটা বিষয়টা আলোচনার মধ্য দিয়ে বোঝবার চেষ্টা করব। কিছু প্রশ্ন আবার আছে, আমি ডক্টর উজ্জয়িনী হালিমের কাছে সেই প্রশ্নগুলো নিয়ে আসব। আমার সঙ্গে রয়েছেন ডক্টর উজ্জয়িনী হালিম। উজ্জয়িনী, আপনার কাছে আমার জিজ্ঞাসা, যে সংশয়টা এখনো যাচ্ছে না যে সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে এসআইআর যে প্রক্রিয়াটা হয়েছে সেটা বৈধ, সেটুকু বোঝা গেল, কিন্তু তারপরে যেটা বলা হচ্ছে যে যাদের নাম বাদ যাবে তাদের নাগরিকত্ব থেকে যাবে, তাদের নাগরিকত্ব বাদ যাবে না, সেই নাগরিকত্ব যাচাই করবার দায় পড়বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উপর। কিন্তু এক্ষেত্রে বা এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি এই প্রশ্নটা তুলতে পারি না, তাহলে তো আসলে এসআইআর প্রক্রিয়াটা ওই নাগরিকত্ব যাচাইয়ের প্রাথমিক ধাপ হিসেবেই কাজ করলো, এইটা বলা কি খুব অসঙ্গত? দেখুন, আজকে 27 তারিখে 27শে মে সুপ্রিম কোর্টের যে একটি, আমার কথা শোনা যাচ্ছে? পিসিআরকে বলবো কানে, আবার ইপিতে শোনা যাচ্ছে না। হ্যাঁ, বলুন আপনি। 27 মে সুপ্রিম কোর্ট থেকে যে আমরা এসআইআর সংক্রান্ত মামলার উপরে জাজমেন্ট পেলাম, সেইটা মূলত এডিআর এর যে কেসটা ছিল অনেক দিন আগে, যেটা বিহার এসআইআর যখন শুরু হয় সেই সময় এডিআর প্রথম সংগঠন। শুনতে পাচ্ছেন? আমি কন্টিনিউ করব? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? আপনার কথা শুনতে পাচ্ছি না আমি, যদিও আমি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি এবার এবার পিসিআরকে বলবো। পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এবার বল। পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। আপনার কথা শুনতে। তো আমাদের অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এর যে কেসটি ছিল না, বিহার আপনি এসআইআর কি, আমার প্রশ্নটা ছিল যে যেভাবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে যে নাগরিকত্ব যাচাই নির্বাচন কমিশন করতে পারে না, যাদের নাম বাদ গেছে তাদের নাম কেন বাদ গেল, নাগরিকত্ব যাচাই করবার জন্য এই তালিকা থেকে যাদের নাম বাদ গেছে তাদের নামের তালিকা পাঠাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেবে। এক্ষেত্রে আমার যেটা একেবারে নির্দিষ্ট জিজ্ঞাসা, যে তাহলে তো এসআইআর যে প্রক্রিয়াটা সেটা নাগরিকত্ব যাচাইয়ের একটা প্রাথমিক ধাপ, এটা কি আমরা বলতে পারি না? মানে কোথাও তো এইরকমই দাঁড়াচ্ছে বিষয়টা। না, আমি আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতেই এই সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা আরেকটু হ্যাঁ গুছিয়ে একটু। বলি, হ্যাঁ কারণ হ্যাঁ। এটা না বললে হয়তো এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। প্রথমত, কেসটি বিহার সংক্রান্ত, এডিআর এর যে কেস তার প্রসঙ্গে জাজমেন্ট দিয়েছে। সেই প্রসঙ্গে জাজমেন্ট দিতে গিয়ে সুপ্রিম কোর্ট 1 নম্বর কথা বলেছেন যে হ্যাঁ, এসআইআর এসআইআর একটা বৈধ প্রক্রিয়া, এসআইআর নির্বাচন কমিশন করবে। এবং এই সুপ্রিম কোর্টের এই জাজমেন্টটা আমাদের বিস্মিত করে না, কারণ আমরা তো দেখতেই পাচ্ছি এসআইআর সুপ্রিম কোর্ট কখনোই থামিয়ে দেয়নি। থামিয়ে বিহারের পরে দেয়নি। পশ্চিমবঙ্গ এবং তারপরে আরো অন্যান্য অনেক রাজ্য জুড়ে এসআইআর চলছে। 1 নম্বর কথা এইটা। দ্বিতীয় কথা যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে খুব গুরুত্বপূর্ণ, সেটা বলেছে যে এই এসআইআর প্রক্রিয়াতে, বিহারের এসআইআর প্রক্রিয়াতে যাদেরকে নির্বাচন কমিশন এসআইআর এর লিস্ট থেকে সরিয়ে দিল, ডিলিট করলো, এবং যাদেরকে মনে করলো এই কারণে তাদের নাম সরিয়ে দেওয়া হলো যে তারা নাগরিক নয়, সেই লিস্টটা 4 সপ্তাহের মধ্যে, উইদিন 4 উইকস, সেই লিস্টটা, এটা স্বরাষ্ট্র মন্ত্রকে বলা হয়নি, বলা হয়েছে এই লিস্টটা পাঠাতে হবে সিএএ, আমাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে কোনো একটা কম্পিটেন্ট অথরিটিকে। আমি সুপ্রিম কোর্টের কথাটাই বলছি, কোন কম্পিটেন্ট অথরিটি এটা সুপ্রিম কোর্ট ডিটেলে কিছু বলেনি। সিএ অ্যাক্টের আন্ডারে এরকম কোনো কম্পিটেন্ট অথরিটি আছে কিনা ব্যাপারটা সম্পূর্ণ অস্পষ্ট, এবং নির্বাচন কমিশন সিএ অ্যাক্টের আন্ডারে কোনো একটা কম্পিটেন্ট অথরিটিকে এরকম কোনো রেফারেল করতে পারে কিনা সেটাও ক্লিয়ার না। কিন্তু সুপ্রিম কোর্ট জাজমেন্ট থেকে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে, যাদেরকে নির্বাচন কমিশন সিটিজেন নয়, নাগরিক নয় মনে করে বাদ দিল, তাদের নামের তালিকা নির্বাচন কমিশন পাঠাবে কোনো একটি কম্পিটেন্ট অথরিটির কাছে, যারা এরপরে এই যাদের নাম বাদ গেল তাদেরকে একটা হিয়ারিং এর সুযোগ দেবেন, তাদের নথিপত্র দেখবেন এবং দেখে ফাইনাল ডিসিশন নেবেন। তো এই থেকে তো একটা জিনিস মানে একভাবে তো বোঝা যাচ্ছে যে সরাসরি না হলেও নির্বাচন কমিশনের তো কে সিটিজেন আর কে সিটিজেন নয় এটা নিয়ে একটা প্রাথমিক কথা বলার জায়গা রয়েছে। সুপ্রিম কোর্ট জাজমেন্ট সেটাই বলছে যে একটা ওপিনিয়ন দিতেই পারে, নির্বাচন কমিশন দিতে পারে, তার বৈধতা সুপ্রিম কোর্ট স্পষ্ট উল্লেখ করছে,
কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা নির্বাচন কমিশনের না। তো এইটাই যদি ব্যাপার হয়, তাহলে আপনি যেটা বলছেন যে এই এসআইআর এর মাধ্যমে প্রাথমিকভাবে একটা নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া কিনা, বকলমে সেটা হয়েই দাঁড়ায়। কারণ নির্বাচন আমাদের জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছে, আমি পড়ছিলাম জাজমেন্টটা, যে ভোট দেওয়া যেমন একটা অধিকার, কিন্তু কে ভোট দিচ্ছে সেটাও তো দেখতে হবে। নাগরিকরাই ভোট দেবেন, যারা দেশের নাগরিক না, যারা বিদেশি ইত্যাদি, তারা তো ভোট দেবে না। একদম সঠিকভাবেই মহামান্য আদালত সেটা বলেছে। কিন্তু নির্বাচন কমিশন, আপনি যেটা বললেন সেটাও আংশিক সত্যি। নির্বাচন কমিশন কে নাগরিক বা কে নাগরিক না সেটা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত যেমন নেবে না, কিন্তু এই জাজমেন্ট নির্বাচন কমিশনকে সেই ক্ষমতাটা খুব এটা হচ্ছিলই, কিন্তু জাজমেন্টটা স্পষ্ট হলো যে সেই তালিকা নির্বাচন কমিশন বানাবে এবং কোনো এক কম্পিটেন্ট অথরিটির কাছে সেটা পাঠাবে। সেই কম্পিটেন্ট অথরিটি কে সেটা আমরা জানি না, সিদ্ধান্ত নেবে। কবে সিদ্ধান্ত নেবে, কতদিনের মধ্যে সিদ্ধান্ত নেবে, এই জাজমেন্টে বলা হয়েছে যে আসন্ন পার্লামেন্ট ইলেকশন বা অ্যাসেম্বলি ইলেকশন বা লোকাল বডি ইলেকশন, যেটা আগে হবে, বিহারের প্রসঙ্গ, সবটাই বিহারের প্রসঙ্গে জাজমেন্ট, এগুলোর মধ্যে যেটা আগে হবে সেই টাইম ফ্রেমটা মাথায় রেখে তার আগে এই কম্পিটেন্ট অথরিটিকে সিদ্ধান্ত নিতে হবে যে এরা থাকবে ভোটার লিস্টে নাকি এরা পার্মানেন্টলি ভোটার লিস্ট থেকে বাদ যাবে। ৩ নম্বর কথা বলা হয়েছে যে যাদের অ্যাবসেন্টি, শিফটেড, ডেড বলে এএসডি যে ক্যাটাগরি, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তো বিহারে ছিল না, এএসডি ক্যাটাগরি ছিল, যারা স্থানান্তরিত, তাদের পাওয়া যায়নি, মৃত, এই সমস্ত বলে যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তার মধ্যেও ভুল আছে, অনেক ভুল ত্রুটি রয়েছে, মানুষরা এগিয়ে এসে বলেছেন। সেই সমস্ত মানুষ যারা সন্তুষ্ট নন নির্বাচন কমিশনের এইভাবে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে, তারাও একটা কম্পিটেন্ট অথরিটির কাছে গিয়ে আরেকবার অ্যাপিল করতে পারবেন। কিন্তু কে কোথায় সেই কম্পিটেন্ট অথরিটি, কোন দিকে কার কাছে যাবে, কিভাবে অ্যাপিল করবে, এর কোনো রূপরেখা আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্যে পাইনি, এবং এটা কে করবে, কিভাবে হবে, এই ধরনেরও আমরা কিছু পাইনি। অর্থাৎ কতগুলো জায়গাটা খুব অস্পষ্ট হয়ে রইল। একটা হচ্ছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে কি মেকানিজম আছে যে কোন কম্পিটেন্ট অথরিটির কাছে এই মানুষগুলোর নাম যাবে। সময়সীমা যেটা বলা হচ্ছে যে এই আসন্ন মানে পরবর্তী ভোটের আগে, যে কোনো পরবর্তী ভোটের আগে, কিন্তু বিষয়টা এরকম এরকম ওপেন এন্ডেড, নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না। আর ৩ নম্বর কথা হচ্ছে অন্য যারা বাদ পড়লো তাদেরকেও বলা হচ্ছে অ্যাবসেন্টি, শিফটেড, ডিলিটেড হিসেবে বাদ পড়লেও আপনারা গিয়ে অ্যাপিল করবেন কম্পিটেন্ট অথরিটির কাছে। কে সেই কম্পিটেন্ট অথরিটি সেটাও আমাদের কাছে স্পষ্ট না। তো পশ্চিমবঙ্গের চিত্রে যদি আসেন, এখানে ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি। একদম। লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ৬০ লাখের মতন মানুষকে আনা হয়েছিল। এছাড়া যারা আগে বাদ গেছেন, মৃত ইত্যাদি, স্থানান্তরিত বলে, সেটা ছেড়ে দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টাকে সামাল দিতে বা সেই সমস্ত মামলা বা লজিক্যাল ডিসক্রিপেন্সির অ্যাডজুডিকেশন প্রসেসকে সেটেল করতে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশেই ৭০০টি বোধহয় 700 বা মোর এরকম যারা জুডিশিয়াল পার্সন ছিলেন, যারা অফিসার ছিলেন, তারা এগুলো শুনলেন, হিয়ারিং হলো, কথাবার্তা হলো। তারপরও সেখান থেকে ২৭ লাখ মানুষের নাম বাদ গেল। এই ২৭ লাখ মানুষের জন্য হলো ট্রাইব্যুনাল। এই ২৭ লাখ মানুষের মধ্যে আজ পর্যন্ত আমরা যা তথ্য পাচ্ছি, ২৫ লাখ মানুষ ট্রাইব্যুনালে দ্বারস্থ হয়েছেন। এই ২৫ লাখ মানুষের মধ্যে ১৪ই মে অবধি অ্যারাউন্ড, আমার কাছে এই ফিগারটা এখানে ছিল, আপনাকে বলছি, অ্যারাউন্ড আপনার, হ্যাঁ, টোটাল ১৪ই মে ২০২৬ অবধি ৬,৫৮১টা অ্যাপিল ডিসপোজড অফ হয়েছে। অর্থাৎ ট্রাইব্যুনাল ২৫ লক্ষ অ্যাপিলের মধ্যে ৬,৫৮১টা অ্যাপিলের নিষ্পত্তি করেছে, এবং ৬,৫৮১টা অ্যাপিলের মধ্যে থেকে ৪,০৪৩টা মানে 61% ভোটারদের নাম ভোটার তালিকায় ফিরে এসেছে। অর্থাৎ তারা, ট্রাইব্যুনাল মনে করছে, বৈধ ভোটার ছিল এবং তাদের নাম ভুল করে বাদ দেওয়া হয়েছিল। 61%। কোনো জায়গাতেই এরর মার্জিন, যখন এরর মার্জিন 5 to 10% হতে পারে, 61% যদি এরর মার্জিন হয়, মানে ম্যাক্সিমামটা অনেকটা, মানে এটা যদি হয় তাহলে তো বুঝতে হবে যে অনেকটা ভুল ছিল। হ্যাঁ, আরো এবারে মাত্র ৬,০০০টা মামলার নিষ্পত্তি হ্যাঁ। হয়েছে। নিষ্পত্তি করতে হবে ২৫ লাখ কেসে, ২৫ লাখ আবেদনে।
কবে হবে, কত তাড়াতাড়ি হবে, কিভাবে হবে, মানুষ প্রচন্ড এটা তথ্যের অভাব, কে মানুষগুলোকে সহায়তা করবে সেই জায়গাটার অভাব। এবং তারপরেও আমরা দেখছি যখন নিষ্পত্তি হচ্ছে তখন অধিকাংশ মানুষের নামই আবার ভোটার তালিকায় ফিরে আসছে। তাহলে এখানে একটা ন্যাচারাল জাস্টিসের কথা আসে। ন্যাচারাল জাস্টিস হলো এই মানুষগুলোকে বিগত যে নির্বাচন সেই নির্বাচনে তারা ভোট দিতে পারলেন না, তাদের ভোটাধিকার ক্ষুণ্ণ হলো। তাদেরও একটা ভোটাধিকার ছিল, তাদেরও কিছু গণতন্ত্রে যোগদান করার ইচ্ছে ছিল, তারা ভ্যালিড ভোটার ছিলেন। সুপ্রিম কোর্ট অবশ্য আগে বলেছিলেন বোধহয় যে এবারে না দিতে পারলেও বা কি আছে, একদম বিচারক একদম একবার ভোট দিতে না পারলে কি হয় এটা তো আমরা জানি না। আমরা তখন প্রশ্ন তুলেছিলাম যে বিচারপতি এভাবে বলতে পারেন কিনা যে আমার গণতান্ত্রিক অধিকার আমি একবার না দিতে পারলে কি হয়, এটা বলা যায় কিনা বিচারকের আসনে বসে। সেইটা খুবই সেটা অবশ্যই একটা বিতর্কিত বিষয়। এবং তারা বলেছেন, তারা কমেন্ট মন্তব্য করেছেন। আর তো বর্তমানে বিহারের অবস্থা তো এরকম দাঁড়িয়ে রয়েছে, আর পশ্চিমবঙ্গের অবস্থা এরকম দাঁড়িয়ে রয়েছে। এবারে এই যে সমস্ত মানুষগুলোর, আমি পশ্চিমবঙ্গতেই ফিরে আসি, বিহারে তো খুবই জটিল, কোথায় কম্পিটেন্ট অথরিটি কার কাছে যাবে সে অন্য কথা। পশ্চিমবঙ্গে যা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, ট্রাইব্যুনালেরা গেছেন। আজকে এক ব্যক্তির সাথে কথা হচ্ছিল, তার পরিবারের একজন, তার পরিবারের অধিকাংশ লোকের নাম এসআইআর এর ফাইনাল রোলে আছে, একজনের নাম নেই। তো তারা ওই অনলাইনে ট্রাইব্যুনাল ইত্যাদিতে অ্যাপ্লাই করেছে, ডিএম অফিসে দৌড়াদৌড়ি করেছে, সব রকম কাগজপত্র দিয়েছে। তারপরও তারা আজকের দিনেও, এবং যথেষ্ট শিক্ষিত পরিবার, তারপরও তারা বুঝতে পারছে না যে তাদের এই ট্রাইব্যুনালে যাওয়ার পরে তাদের এটা নিষ্পত্তি হয়েছে নাকি নিষ্পত্তি হয়নি। একবার অসংখ্য এই এই একদম এই 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 দ্বন্দ্বের অসংখ্য মানুষ রয়েছেন।